আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। আজকে আমাদের পাঠ বাংলা। আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ পরিচ্ছেদ 17 শব্দের শ্রেণী বিভাগ। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। শব্দের শ্রেণী বিভাগ। আজকের পাঠ থেকে আমরা কি জানতে পারবো, অর্থাৎ আজকে আমাদের পাঠের শিকন ফল কি। আজকের পাঠ থেকে আমরা বাংলা শব্দ ভাণ্ডারকে যে বিভিন্ন বিবেচনায় যে কয়েকটি ভাগে ভাগ করা যায় সেটা সম্পর্কে জানবো। উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ, গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগ এবং পদ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে আজকে আমরা জানতে পারবো, বলতে পারবো এবং এই সম্পর্কে পরীক্ষায় আমরা সঠিক উত্তরটি দিতে পারবো। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। শব্দের শ্রেণী বিভাগ। শব্দ কাকে বলে সেটা তো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। কয়েকটি অর্থপূর্ণ শব্দ আছে যেগুলো দিয়ে আবার বাক্য তৈরি হয়। তাহলে এক বা একাধিক ধ্বনি মিলে তৈরি হয় শব্দ, আর কয়েকটি শব্দ মিলে তৈরি হয় একটি বাক্য। সেটা আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি। এখন আজকে আমরা আলোচনা করব শব্দ কিভাবে আমাদের এই শব্দ ভাণ্ডার তৈরি হয়েছে, অর্থাৎ শব্দের সম্পদের কথাই আমরা আজকে জানব। বাংলা ভাষার গোড়াপত্তনের যুগে এ সময়ে, অর্থাৎ যখন থেকে বাংলা ভাষার শব্দ তৈরি হচ্ছে ওই সময় কিন্তু বাংলার শব্দ সংখ্যা ছিল খুবই কম। বিভিন্ন কারণে বাংলা ভাষা তখন বিভিন্নভাবে যখন বিভিন্ন জাতিগোষ্ঠী বাংলায় প্রবেশ করে, এভাবেই কিন্তু বাংলা শব্দ সম্ভার বাড়তে থাকে, শব্দের পরিমাণ বাড়তে থাকে। তুর্কি আমলে তুর্কিরা যখন আমাদের দেশে আসে, অর্থাৎ দেশ শাসন করার জন্য আসে, কিংবা যখন ধর্ম প্রচারের ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে, আরব দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যখন বিভিন্ন পীর দরবেশ, বিভিন্ন শাসকবৃন্দ যখন এখানে শাসন করতে আসে, তখন থেকে কিন্তু বাংলায় শব্দ সংখ্যা বাড়তে থাকে। এই সময় আরবি ফার্সি শব্দের ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে যায়। এছাড়া যখন ইংরেজরা আমাদের দেশ শাসন করতে আসে, তখন কিন্তু তারা শাসনের দেশে রাজত্ব করার সাথে সাথে ওই সময়ে বা ওদের যে সাহিত্য বা সংস্কৃতির যে শব্দ সম্ভার তা আমাদের দেশে আমাদের বাংলা ভাষার সাথে একসাথে মিলিত হয়ে তখন শব্দর সংখ্যা বাড়তে থাকে। এছাড়া ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে, সাংস্কৃতিক কারণে বিভিন্ন জাতিগোষ্ঠীরা আমাদের দেশে আসে। এইভাবেই আমাদের বাংলা ভাষার শব্দ সম্ভার দিন দিন বেড়েই চলে, এখনও বাড়ছে। যত দিন যাবে ততই আরও বাড়বে, শব্দ সংখ্যা বাড়বে। এভাবেই বাংলায় শব্দের ভাণ্ডার আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এখন আমরা আলোচনা করব এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিভাবে আমাদের বাংলা ভাষায় এসেছে। তাহলে বাংলা ভাষার শব্দের বিবেচনায় আমরা বাংলা ভাষার শব্দ সম্ভারকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উৎস অনুসারে, একটা হচ্ছে গঠন অনুসারে, আর একটা হচ্ছে পদ অনুসারে। প্রথমে আমরা আলোচনা করব উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ নিয়ে। উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তৎসম শব্দ, একটা তদ্ভব শব্দ, একটা দেশি শব্দ, আর একটা হচ্ছে বিদেশি শব্দ। তাহলে তৎসম শব্দ মানে কি? তৎসম শব্দ বলতে গেলে আমরা প্রথমে একটু পিছন দিকে যাই, অর্থাৎ ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠীর একটা শাখা ছিল, আর্য শাখা। এই আর্যরা যখন আমাদের ভারতবর্ষে প্রবেশ করে, অর্থাৎ এশিয়ার মধ্যে আসে বা ভারতবর্ষে আসে, তখন তারা একটা সাহিত্য নিয়ে আসে, সেটা হচ্ছে বৈদিক সাহিত্য। অর্থাৎ তাদের বেদের ভাষাটা ছিল বৈদিক ভাষা। সেই ভাষাটা কি হলো, পরবর্তীতে সংস্কৃত ভাষায় রূপে এর একটা পরিশীলিত রূপ হয়ে গেল, যে সংস্কৃত ভাষা। পরে বৈদিক আর সংস্কৃত মিলে হয়ে গেছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার থেকে আগত যেসব আর্য ভাষার যে বিবর্তিত রূপটা বাংলা ভাষায় তৎসম, অর্থাৎ তৎসম শব্দের তৎসম শব্দ বলবো, আমরা সংস্কৃত শব্দ বলবো। সংস্কৃত শব্দের সাথে অনুরূপভাবে মিলেই যে শব্দটা আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দ হচ্ছে কি, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ
বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত শব্দের অনুরূপ, তাকে বলা হচ্ছে তৎসম শব্দ। তাহলে এখানে আমরা একটু বুঝতে পারছি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে শব্দগুলো এসেছে এবং সেগুলো যদি তৎসম শব্দের মতোই, তৎসম মানে হচ্ছে সংস্কৃত শব্দের মতোই সেগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। যেমন এখানে আমরা পাচ্ছি পৃথিবী, আকাশ, গ্রহ, নক্ষত্র, বৃক্ষ, এই শব্দগুলো হচ্ছে কি শব্দ? এগুলো হচ্ছে তৎসম শব্দ। যেমন আমরা যে পৃথিবী বলছি, আকাশ বলছি, নক্ষত্র বলছি, বা গ্রহ বলছি, বৃক্ষ বলছি, এই শব্দগুলো হচ্ছে আমাদের বাংলা ভাষায় এসেছে কি কোথা থেকে? তৎসম শব্দ। তো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিতভাবেই সেগুলো তৎসম শব্দের যেগুলো সংস্কৃত শব্দ যেগুলো অনুরূপ সেগুলোকে বলা হচ্ছে এখানে তৎসম শব্দ। আর সংস্কৃত ব্যাকরণ অনুসারে ব্যাকরণ থেকে অর্থাৎ ওদের সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে যে পারিভাষিক শব্দ আছে, যে গঠিত পারিভাষিক শব্দ আছে, সেগুলোকেও কিন্তু তৎসম শব্দ বলা হয়। তাহলে পারিভাষিক শব্দ মানে কি? পারিভাষিক শব্দ মানে হচ্ছে কি বাংলা ভাষায় ব্যবহৃত যেসব শব্দ যেগুলো সংস্কৃত শব্দের বা বিদেশি শব্দের ভাবানুবাদমূলক অনুবাদ। তাহলে আমরা যদি বলি যে সংস্কৃত শব্দের ভাবানুবাদমূলক যে অনুবাদটা হয়েছে, অর্থাৎ ভাবানুবাদমূলক শব্দগুলোই হচ্ছে পারিভাষিক শব্দ। এই শব্দগুলোও কিন্তু তৎসম শব্দ বলা হচ্ছে। এখন আমরা ওই ধরনের শব্দ ব্যবহার করি, যেমন অধ্যাদেশ শব্দ ব্যবহার করি, তারপর মহাপরিচালক শব্দটা ব্যবহার করি, গণপ্রজাতন্ত্রী শব্দটা ব্যবহার করি, এছাড়া সচিবালয় শব্দটা ব্যবহার করি। এই শব্দগুলোই হচ্ছে পারিভাষিক শব্দরূপে ব্যবহৃত তৎসম শব্দ। এখানেই আমরা তৎসম শব্দ কীভাবে এসেছে বাংলা ভাষায় সেটা আমরা এখান থেকে জেনে নিয়েছি, যে আমরা কোন কোন শব্দগুলো তৎসম শব্দরূপে বাংলা ভাষায় ব্যবহার করছি, এবং এই শব্দগুলো আমাদের এখন মোটামুটি নিজস্ব শব্দরূপেই পরিচিত। তারপর আসবো আমরা তদ্ভব শব্দ নিয়ে। তদ্ভব শব্দ হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আগত যেসব শব্দের বিবর্তিত রূপ বাংলা ভাষার স্বতন্ত্র, সেগুলোকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। অর্থাৎ এগুলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে, বিবর্তিতভাবে এসেছে। বিবর্তিত মানে কি? পরিবর্তিত হয়ে এসেছে, এবং এগুলো হচ্ছে আমাদের বাংলা ভাষার স্বতন্ত্র। এই শব্দগুলোকে খাঁটি বাংলাও কিন্তু বলা হয়। তাহলে এখানে আমরা একটু বুঝতে পারছি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আগত যেসব শব্দ প্রাকৃত ভাষার মধ্য দিয়েই বাংলা ভাষায় এসেছে তাকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। প্রাকৃত ভাষা মানে কি? প্রাকৃত ভাষা মানে হচ্ছে তখনকার সময়ে প্রকৃতজন বা সাধারণ মানুষ যে ভাষাটা ব্যবহার করতো। তাহলে সবার পক্ষে তো আর প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে রূপ বৈদিক সংস্কৃত ভাষা ব্যবহার করা সম্ভব হতো না। তার সাধারণ মানুষ যে ভাষাটা বলতো সেই ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে পরে বাংলা ভাষাটা এসেছে। এখানে আমরা একটু উদাহরণে দেখতে পাচ্ছি যে তদ্ভব শব্দের মধ্যে আমরা অর্থাৎ বাংলা ভাষায় আমরা যে শব্দগুলো ব্যবহার করি, যেমন হাত। হাত শব্দের কোথা থেকে আসছে? দেখো, হস্ত। সংস্কৃত শব্দ বা প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এটার নাম ছিল হস্ত, প্রাকৃত ভাষায় এটা হয়ে গেছে হস্ত, এবং বাংলায় হয়েছে এটা হাত। যেমন চামার, এই যে আমরা বলি চামার এই শব্দটা কোথা থেকে এসেছে? তাহলে চর্মকার, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ছিল চর্মকার, প্রাকৃতে সেটা হয়েছে চর্ম আর বাংলায় হয়ে গেছে এটা চামার। তেমনি মাথা বললে কোথা থেকে আসছে? মস্তক থেকে মত থেকে হয়েছে মাথা। তেমনি পা শব্দটা কোথা থেকে এসেছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এটা শব্দ ছিল পাদ থেকে হয়ে গেছে এটা পা। নাক শব্দটা এসেছে নাসিকা, এটা তো আমরা সবাই জানি, নাসিকা থেকে এসেছে নাক। কর্ণ থেকে এসেছে কান। হাতি শব্দটা এসেছে কোথা থেকে? হস্তি থেকে, তাই না? এরপরে আসছে ঘোড়া শব্দটা এসেছে কোথা থেকে? ঘটক থেকে এসেছে ঘোড়া। তারপর সাপ শব্দটা এসেছে সর্প থেকে। পাখি শব্দটা এসেছে পক্ষী থেকে। কুমির শব্দটা আসছে কোথা থেকে? কুম্ভীর থেকে এসেছে কুমির। এখানে আমরা বুঝতে পারছি প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়েই বিবর্তিত রূপেই বাংলা ভাষা এসেছে। আবার সব শব্দ যে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে এসেছে তাও কিন্তু নয়, অনেকটা প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে পরিবর্তিত হয়েই ওটা বাংলায় ব্যবহৃত হয়ে আসছে। এভাবেই কিন্তু তদ্ভব শব্দগুলো তৈরি হচ্ছে, এবং তদ্ভব শব্দগুলো হচ্ছে খাঁটি বাংলা শব্দ। এরপরে আমরা আসবো দেশি শব্দ নিয়ে। দেশি শব্দ কোনগুলো? দেশি শব্দ হচ্ছে আমাদের যে প্রাচীন আদিম জনগোষ্ঠী ছিল, কোল জাতি, দ্রাবিড় জাতি, মুন্ডা জাতি বলতে পারি, এই ধরনের এই বিভিন্ন জাতিগোষ্ঠী
তখনকার সময়ে যে ভাষাগুলো ব্যবহার করতো, যে ভাষাটা ব্যবহার করতো, তাদের অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় রয়ে গেছে, সেগুলোকে বলা হচ্ছে দেশি শব্দ। তাহলে আমরা কী কী দেশি শব্দ ব্যবহার করি? যেমন আমরা কুড়ি শব্দটা ব্যবহার, কুড়ি মানে হচ্ছে 20, ওই যে 20, ওটাকে বলা হয় কুড়ি। তারপর প্যাট শব্দটা বলি, চুলা বলি, কুলা বলি, ঢেকি বলি, ডাব বলি, তারপর আছে টোপর বলি, চোঙা বলি, তারপর ডাগর বলি। ডাগর জসীমউদ্দিনের কবিতায় কিন্তু এই ধরনের শব্দগুলো একটু বেশি ব্যবহৃত হয়। ডাগর, এই এই শব্দগুলো হচ্ছে আমাদের দেশি শব্দ। এরপর আসবো আমরা বিদেশি শব্দ নিয়ে। বিদেশি শব্দ হচ্ছে যেমন একটু আগে বলেছিলাম, রাজনৈতিক কারণে, সাংস্কৃতিক কারণে, ধর্মীয় কারণে বিভিন্ন জাতিগোষ্ঠী আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে, এবং তাদের যে শব্দগুলো আমাদের, ওরা যখন আমাদের সাথে মিশছে, মিলেমিশে থাকছে, তখন তাদের ভাষা সংস্কৃতির অনেক অংশ আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই ওখান থেকে আমাদের মোটামুটি বিদেশি শব্দগুলো আমরা আমাদের মতো করেই আমরা ব্যবহার করছি। আমরা কিন্তু যখন কথা বলি তখন কিন্তু ভুলে যাই যে এগুলো বিদেশি শব্দ। তাহলে আসো আমরা একটু বিদেশি শব্দের একটা চার্টটা একটু দেখি নিই। এখানে আমি একটু চার্ট করেছি, এই চার্টটাতে আমরা বিদেশি শব্দগুলো দেখতে পাবো। যেমন এখানে আছে যে ঐতিহাসিক কারণে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় সেসব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। তার দিকে ঐতিহাসিক কারণে, অর্থাৎ অনেক প্রাচীন কাল থেকে, যে একটু আগে বলেছিলাম যে তুর্কিরা এসেছে, তারপরে ইংরেজরা এসেছে, ওলন্দাজরা এসেছে, ফরাসিরা এসেছে, এইভাবে বিভিন্ন যে জাতিগোষ্ঠী আমাদের দেশে এসেছে, তাদের আসার কারণে তাদের সাথে আমাদের একটা আন্তঃসম্পর্ক তৈরি হয়ে গেছে, এবং এভাবে বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। এই শব্দগুলোকে বলা হচ্ছে বিদেশি শব্দ। এই বিদেশি শব্দের মধ্যে আছে আরবি শব্দ, ফার্সি শব্দ। আরবি ফার্সি শব্দ ব্যবহার প্রচুর, ইংরেজি শব্দ এর ব্যবহার প্রচুর, তারপর পর্তুগিজ শব্দ, ফরাসি শব্দ, ওলন্দাজ শব্দ, তুর্কি শব্দ, তারপর আছে হিন্দি শব্দ। এভাবেই কিন্তু আমাদের বাংলা ভাষা কিন্তু এভাবেই শব্দ সম্ভার কিন্তু এভাবেই বেড়ে গেছে। তাহলে আরবি শব্দ আমরা কী কী ব্যবহার করি, কী কী শব্দগুলো আমরা আরবিতে আছে এগুলো আমরা বাংলায় বলছি। যেমন আল্লাহ, তারপর হারাম, হালাল, নগদ, হজ, জাকাত, ঈদ, উকিল, তারপর আছে কলম, নগদ আছে, বাকি আছে, আদালত আছে। এই শব্দগুলো হচ্ছে কি আরবি শব্দ। এগুলো আমরা বাংলা ভাষায় আমাদের মতো করে আমরা ব্যবহার করছি। তারপর আছে ফার্সি শব্দ। ফার্সি শব্দ আছে কি খোদা, দোজক, নামাজ, রোজা, চশমা, তারিখ, তারপর আছে তোষক, দোকান, কারখানা, আমদানি। এগুলো হচ্ছে কি শব্দ? ফার্সি শব্দ। আমাদের প্রশ্ন আসতে পারে যে দোকান এটা কি জাতীয় শব্দ, এটা কোথা থেকে বাংলা ভাষায় এসেছে, তাহলে আমরা বলতে পারবো এটা ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। তারপর ইংরেজি শব্দ তো আমরা হরহামেশাই ব্যবহার করছি। আমরা কথা বলতে বলতে ভুলে যাই যে কোনটা ইংরেজি শব্দ আর কোনটা বাংলা শব্দ। যেমন চেয়ার, টেবিল, কলেজ, স্কুল কলেজ বলছি, তারপর বলছি কি পেন্সিল বলছি, ব্যাগ বলছি, ক্রিকেট বলছি, ফুটবল বলছি, বাক্স, বোতল। এই শব্দগুলো হচ্ছে কি শব্দ? ইংরেজি শব্দ। তাহলে এই শব্দগুলো আমাদের এখন আমাদের নিজস্ব শব্দরূপে এখন আমরা ব্যবহার করি। তারপর আছে পর্তুগিজ শব্দ। পর্তুগিজরা যখন আমাদের দেশে আসে, তারা তাদের শব্দ ভাণ্ডারও তাদের সাথে নিয়ে আসে, এবং এই শব্দগুলো আমাদের এখন আমরা ব্যবহার করছি। আমাদের এর মাধ্যমে আমাদের শব্দ সম্ভার বেড়ে গেছে। যেমন আনারস বলছি, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, তারপর চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। এই শব্দগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। আর ফরাসি শব্দ হচ্ছে কুপন, ডিপো, রেস্তোরাঁ। আমরা যে রেস্তোরাঁ বলি রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, তারপর কাত্তুস, আতেল। এই শব্দগুলো হচ্ছে ফরাসি শব্দ। এরপর আছে ওলন্দাজ শব্দ, হরতন, স্কাপন, রুইতন, টেক্কা, তুরুক। এগুলো হচ্ছে কোন শব্দ? ওলন্দাজ শব্দ। তারপর আছে তুর্কি শব্দ, চাকর, চাকু, তোপ, দারোগা। এগুলো হচ্ছে তুর্কি শব্দ। হিন্দি শব্দ আছে কি ধোলাই, লাগাতার, সমঝোতা, হালুয়া। এই শব্দগুলো হচ্ছে হিন্দি শব্দ। এছাড়া চীনা শব্দ আমরা ব্যবহার করি, যেমন চা, চিনি, এগুলো শব্দ ব্যবহার করি। জাপানি শব্দ ব্যবহার করি কি রিক্সা, হারিকিরি। এগুলো হচ্ছে জাপানি শব্দ। তাহলে এভাবেই আমরা উৎস অনুসারে যে শব্দের শ্রেণী বিভাগ আছে সেখানে আমরা দেখতে
দেখতে পেয়েছি যে উৎস অনুসারে শব্দকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তৎসম শব্দ, আর একটা তদ্ভব শব্দ, একটা দেশি শব্দ, আর একটা বিদেশি শব্দ। তাহলে এই চার্টের মাধ্যমে আমরা বিদেশি শব্দগুলো কী কী সেটাও দেখে নিয়েছি। এখন আসো আমরা গঠন অনুসারে শব্দ শ্রেণী বিভাগটা একটু দেখে নিই। আমার প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গঠন বিবেচনা শব্দ শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো। গঠন বিবেচনায় শব্দকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দ কি? মৌলিক শব্দ হচ্ছে কি, যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, বা বিশ্লেষণ করলেও এর মধ্যে যদি কোনো অর্থবোধক অর্থপূর্ণ কোনো অর্থ যদি না থাকে, তাকে বলা হচ্ছে মৌলিক শব্দ। যেমন আমরা বলতে পারি মা, কিংবা গোলাপ, তারপর বলতে পারি ফুল, বলতে পারি পাতা, বলতে পারি ফুল, বলতে পারি গাছ, বলতে পারি পাখি, বলতে পারি। এগুলো হচ্ছে মৌলিক শব্দ, কারণ এগুলোকে বিশ্লেষণ করা যায় না। এবং বা বিশ্লেষণ করা, যেমন গোলাপকে যদি আমি বিশ্লেষণ করি গো যোগ লাভ, তাহলে এখানে কিন্তু কোনো অর্থ, কিন্তু কোনো নির্দিষ্ট কোনো অর্থ এখানে খুঁজে পাওয়া যাবে না। সে কারণে এটাকে বলা হচ্ছে কি মৌলিক শব্দ। তাহলে যেটাকে, যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হচ্ছে মৌলিক শব্দ। এখন আসবো আমরা সাধিত শব্দ সম্পর্কে। তাহলে সাধিত শব্দ কি? সাধিত শব্দ হচ্ছে যে শব্দকে বিশ্লেষণ করলে এক বা একাধিক অর্থপূর্ণ শব্দ পাওয়া যায়, তাকে বলা হচ্ছে সাধিত শব্দ। এই সাধিত শব্দগুলো সাধারণত প্রত্যয় যোগে, উপসর্গ যোগে, সমাস যোগে গঠিত হয়। এছাড়া দ্বিতীয় শব্দের মধ্যেও কিন্তু এই সাধিত শব্দগুলো গঠিত হয়। এখন আমরা জেনে নিব যে উপসর্গ যোগে, প্রত্যয় যোগে এবং সমাস যোগে কীভাবে সাধিত শব্দগুলো গঠিত হয়। যেমন উপসর্গ তো আমরা আগেই পড়ছি। উপসর্গ মানে কি, যে অব্যয়বাচক শব্দাংশ যেগুলো ধাতু বা শব্দের পূর্ববর্ষ নতুন শব্দ তৈরি করে, তাকে বলা হচ্ছে উপসর্গ। তাহলে উপসর্গ যোগে কীভাবে শব্দ গঠিত হয়? যেমন কাজ শব্দের আগে যদি আমি উপসর্গটা যোগ করি তাহলে হয়ে যাবে সেটা কি, অকাজ। তেমনি সংস্কৃতি শব্দের আগে যদি অপযোগ করি তাহলে কি হয়ে যাবে, এটা অপসংস্কৃতি। যেমন অপযোগ সংস্কৃতি কি হয়ে যাবে, অপসংস্কৃতি। পরাযোগ জয় হয়ে যাবে কি, পরাজয়। প্রতিযোগ ধ্বনি হয়ে যাবে কি, প্রতিধ্বনি। পরিযোগ চালক হবে পরিচালক। তেমনি গড়মিল, গড়যোগ মিল, তাহলে হবে কি, গড়মিল। এছাড়া প্রত্যয় যোগে গঠিত শব্দ হয়। প্রত্যয় আমরা আগে ক্লাসে প্রত্যয় কি সেটা পড়েছি। প্রত্যয় হচ্ছে কি, ধাতুর সাথে বা শব্দের পরে যে শব্দাংশটা যুক্ত হয় তাকে বলা হচ্ছে প্রত্যয়। যেমন শিশু যোগ অ হয়ে যাবে কি, শৈশব। পট যোগ অ সমান কি হবে, পাঠক। তারপর আছে উর যোগ অন্ত, উড়ন্ত। ঢাকা যোগ আই, ঢাকায়। নীল যোগ ইমা হয়ে যাবে কি, নীলিমা। এই যে এখানে শৈশব, পাঠক, উড়ন্ত, ঢাকায়, নীলিমা, এই শব্দগুলো হচ্ছে কি শব্দ, সাধিত শব্দ, কারণ এগুলো প্রত্যয়যোগে গঠিত শব্দ। এরপর আমরা আসবো সমাসযোগে গঠিত শব্দ। তাহলে সমাসের মাধ্যমেও কিন্তু কি হয়, নতুন নতুন শব্দ তৈরি হয়। যেমন দম্পতি। তাহলে দম্পতি শব্দটা কিভাবে এসেছে, দম্পতি, জায়া ও পতি, তাহলে দুটো মিলে হয়ে গেছে কি, দম্পতি। তারপর আমরা যদি বলি নীলাকাশ, এই নীলাকাশ শব্দটা কিভাবে এসেছে? নীলাকাশ শব্দটা এসেছে নীল যে আকাশ। এই দুই বা ততোধিক শব্দ একসাথে হয়ে যখন একটা অর্থ প্রকাশ করে তখন সেটা হয়ে যায় সমাস। যেমন নীল যে আকাশ, তাহলে নীল একটা শব্দ, যে একটা শব্দ, আকাশ একটা শব্দ, তিনটা শব্দ মিলে একটা এক পথ হয়ে গেছে বা একটা শব্দ তৈরি হয়ে গেছে, যেমন নীল আকাশ। দেশ সেবা, দেশ সেবা শব্দটা কিভাবে এসেছে, দেশের সেবা। তাহলে দেশের সেবা দুটো আলাদা আলাদা শব্দ থেকে হয়ে গেছে, এটা কি, দেশ সেবা। তারপর নদীমাতৃক, আমরা বলি নদীমাতৃক বাংলাদেশ, নদীমাতৃক শব্দটা কীভাবে এসেছে, নদী মাতা যার, সেখান থেকে এসেছে কি, নদীমাতৃক। তেমনি চৌরাস্তা, তাহলে চার রাস্তার সমাহার, অর্থাৎ যেখানে চারটা রাস্তা একত্রে মিলিত হয়েছে সেটাকে বলা হচ্ছে চৌরাস্তা। তেমনি যদি বলা হয় গ্রহের সদৃশ্য, তাহলে তাকে বলা হচ্ছে কি, উপগ্রহ। আমরা যে বলি উপগ্রহ বা স্যাটেলাইট, তো সেটা হচ্ছে কি গ্রহের সদৃশ্য, অর্থাৎ গ্রহের মতো দেখতে কিন্তু গ্রহ থেকে ছোট, সেটাকে বলা হচ্ছে উপগ্রহ। এভাবে সমাসযোগে কিন্তু শব্দ তৈরি হয়। এছাড়া দ্বিত্ব শব্দ প্রয়োগও কিন্তু, দ্বিত্ব মানে কি, দুইবার, কোনো শব্দকে দুইবার বলার পরও বলেও কিন্তু নতুন নতুন শব্দ তৈরি হয়। দ্বিতীয়ের মাধ্যমে কিন্তু নতুন শব্দ তৈরি হয়। যেমন আমরা যদি বলি ফিস ফিস, শিশিপি ফিস ফিস করে কথা বলছে, বা মর্মর, গাছটা মর্মর শব্দ করে ভেঙে এলো, শন শন, ঝিরঝির। তারপর আছে গড়গড়, এরপরে
টুপটাপ, টুপটুপ, এরকম অনেক অনেক শব্দ আমরা ব্যবহার করি। তাহলে এগুলো হচ্ছে কি শব্দ? দ্বিত্ব শব্দ। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে গঠন বিবেচনায় শব্দের যে শ্রেণীবিভাগ সেটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ মানে যে শব্দকে বিশ্লেষণ করা যাবে না সেটা হচ্ছে মৌলিক শব্দ, আর সাধিত শব্দ হচ্ছে যেটা বিভিন্নভাবে হয়। যেমন সাহিত্য শব্দ, যেমন আমি যদি এখানে বলেছি হাত, সেই একটা শব্দ যদি বলা হয় হাত, এটা হচ্ছে মৌলিক শব্দ। যদি আমি বলি হাতা, তাহলে সেটা হয়ে যাবে কি? সাধিত শব্দ। এভাবে কিন্তু হয়। তারপর এছাড়া উপসর্গ যোগে, প্রত্যয় যোগে, সমাজ যোগে, দ্বিত্বের মাধ্যমেও কিন্তু দ্বিত্ব শব্দ প্রয়োগও কিন্তু নতুন নতুন শব্দ তৈরি হয়, অর্থাৎ সাহিত্য শব্দ তৈরি হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছি যে গঠন বিবেচনা শব্দের শ্রেণীবিভাগ। এখন আসো আমরা পদ বিবেচনা শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পদ বিবেচনা শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। পদ বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগে আমরা একটু দেখে নিই শব্দ কাকে বলে। এটা তো আমরা আগেই জেনেছি শব্দ কাকে বলে। এখন আমরা জানবো পদ কাকে বলে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয়ে যায় পদ, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই হচ্ছে এক একটি পদ। আর বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে 8 শ্রেণীতে ভাগ করা হয় এবং এই 8 শ্রেণীতে ভাগ করে সেটা এখন আমরা বিশ্লেষণ করব। যেমন প্রথমে আসছে কি? বিশেষ্য। তাহলে বিশেষ্য কাকে বলে? বিশেষ্য হচ্ছে কি? কোনো কিছুর নামকে বলা হয় বিশেষ্য, অর্থাৎ যে কোনো কিছুর নাম, যেমন আকাশ, নদী, সাগর, পর্বত, বা কোনো মেয়ের নাম হতে পারে, যেমন নীলা হতে পারে, রবীন্দ্রনাথ হতে পারে, গীতাঞ্জলি হতে পারে, কিংবা জনতা হতে পারে, মিছিল হতে পারে, অথবা যদি বলা হয় শয়ন, ভোজন, গমন, এই ধরনের শব্দগুলো কিন্তু বিশেষ্য পদ। এরপর আসবো আমরা বিশেষণ। বিশেষণকে বিশেষ্যের দোষ গুণ অবস্থাকে বলা হয় বিশেষণ। বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ অবস্থা। যেমন যদি বলা হয় মেয়েটি খুবই ভালো, তাহলে ভালোটা হচ্ছে এখানে কি? বিশেষণ। বা মেয়েটি খুব মেধাবী, তাহলে মেধাবীটাও এখানে হচ্ছে বিশেষণ। তারপর যে চালাক সে চতুর, যদি বলা হয় মেয়েটি খুবই চালাক বা ছেলেটি খুবই চালাক, তাহলে চালাক শব্দটা হচ্ছে এখানে বিশেষণ, কারণ এখানে দ্বারা দোষ গুণ বোঝাচ্ছে। আবার যদি বলা হয় বেলে মাটি, তাহলে বেলে মাটি হচ্ছে কি? এটা বেলে মাটিটা হচ্ছে এখানে মাটির একটা গুণ বোঝাচ্ছে, বেলে মাটি। বা পাথুরে মুক্তি, সেটা হচ্ছে কিন্তু এখানে বিশেষণ, অর্থাৎ মুক্তির বিশেষণ হচ্ছে পাথুরে, মাটির বিশেষণ হচ্ছে কি? বেলে মাটি। তারপর আসবে সর্বনাম। সর্বনাম কি? অর্থাৎ বিশ্বের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম। সেটা তো আমরা আগে থেকেই জেনেছি। যেমন আমি, তুমি, সে, তারা, তোমরা, আপনারা। তারপর যদি বলা হয় স্বয়ং, নিজ, খোদ, এগুলো হচ্ছে সর্বনাম। তারপর ক্রিয়া। ক্রিয়া বলতে বোঝায় কি? কোনো কাজ করা বুঝলে সেটা হচ্ছে ক্রিয়া। যেমন সে লিখছে, মেয়েটি লিখছে বা পড়ছে বা খেলছে। তারপর তিনি তাকে এই বইটি দিলেন, তাহলে দিলেনটাও হচ্ছে ক্রিয়া। অথবা রূপা গান গাচ্ছে, তাহলে গান গাচ্ছেটা হচ্ছে ক্রিয়া। এরপর আসবো আমরা ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া তো আমরা বুঝেছি, ক্রিয়ার বিশেষণটা কি? তাহলে বিশেষণ কি? দেখো, যেমন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টি পড়ছে তো ক্রিয়া পড়ছে, তাহলে ক্রিয়ার একটা বিশেষণ কি? টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টির একটা অবস্থা বোঝাচ্ছে, এখানে ক্রিয়া বিশেষণ। তারপর ছেলেটা খুব দ্রুত দৌড়ায়, দ্রুত দৌড়ায়, তাহলে দ্রুত, এটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ, দৌড়াই যেহেতু ক্রিয়া। তারপর মেয়েটি ধীরে ধীরে হাঁটে, ধীরে হাঁটে, বা ধীরে ধীরে লিখছে, তাহলে লিখছে এটা ক্রিয়া, তাহলে ধীরেটা হচ্ছে কি? বিশেষণ, ক্রিয়ার বিশেষণ। বা ঝিরঝির বাতাস বইছে, তাহলে বাতাস বইছে, বইছেটা হচ্ছে ক্রিয়া, তাহলে ঝিরঝির, তাহলে এটা একটা অবস্থা বোঝাচ্ছে, সে কারণে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এরপর আমরা পাবো অনুসর্গ। অনুসর্গটাও কিন্তু এখানে আমরা পদের মধ্যে 6 নম্বরে পাচ্ছি অনুসর্গ। তাহলে অনুসর্গ আমরা সাধারণত জানি যে অনুসর্গগুলো কোথায় বসে? শব্দের পরে বসে। আর এগুলো হচ্ছে স্বাধীন অর্থ আছে, অনুসর্গের স্বাধীন কিন্তু অর্থ আছে। যেমন ছাড়া, পর্যন্ত, অপেক্ষা, দিয়ে, দ্বারা, বিনা, এছাড়া ব্যতীত হতে পারে, সম্মুখে হতে পারে, সামনে হতে পারে, হতে পারে, এগুলো হচ্ছে অনুসর্গ। এছাড়া আরেকটা পাবো যোজক। 7 নম্বরে আমরা পাচ্ছি কি? যোজক। তাহলে যোজক কি? যোজক মানে হচ্ছে কি? একটার সাথে আরেকটা যুক্ত করা। যেমন ও, এবং, কিন্তু, কারণ। তারপর যদি বলে যদি সে আসে তবে আমি যাব, যদি, তবু থাকলে, বা সে, অথবা, বা ও,
অথবা দিয়ে যদি বলা হয় বা দিয়ে যদি বলা হয়, তারপর না হয়, এই শব্দগুলো হচ্ছে কি এখানে যোজক। এই জিনিসগুলো আমরা একটু বেশি করে মনে রাখবো। আর এতদিন আমরা তো পদ 5 প্রকার এটা পড়েছি, যে ক্রিয়া পর্যন্ত অব্যয় পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা এটাকে একটু অন্যভাবে বিশ্লেষণ করে এখন করা হচ্ছে কি 8 ভাগে ভাগ করা হয়েছে, এবং সেই 8 ভাগটা এখন আমরা আলোচনা করছি। তারপর আসবে 8 নম্বরে আসবে কি আবেগ, আবেগসূচক শব্দ, অর্থাৎ যে শব্দগুলো আমরা বাক্যের মধ্যে ব্যবহার করে এবং বাক্যের সৌন্দর্য বর্ধন করে, আবার এই শব্দগুলোর মধ্যে দিয়ে বা এই পদগুলোর মধ্যে দিয়ে বাক্যের অর্থটাকে একটু অন্যভাবে প্রকাশ করে। যেমন সাবাস, যদি কারো ভালো কিছু হয় তখন আমরা বলি সাবাস, এগিয়ে যাও, তাহলে সে আর একটু কিছু হয় কি, তার প্রশংসা করা হচ্ছে, সে আর একটু উচ্ছ্বসিত হয়, আনন্দিত হয়। তারপর আছে বাহ, খুব সুন্দর দৃশ্য, বাহ, তাহলে এভাবে কিন্তু আমরা নিজের মনের অনুভূতিটা প্রকাশ করি। তারপর আছে ছিছি, এই কাজটা তুমি করেছো, অর্থাৎ লজ্জাজনক কোনো কাজ, খারাপ কাজ, তাহলে ছিছি দ্বারা আমরা প্রকাশ করছি। বা হাই হাই, এই ঘটনাটা কীভাবে ঘটলো, হাই হাই, তাহলে এই শব্দগুলো, বা বলতে পারি উফ হতে পারে। তারপর যত, তত, অর্থাৎ যত, যদি এই কাজটা করো তবে, যদি তুমি আসো তবে আমি যাব। কিংবা যদি বলা হয় যত দেবে তত বাড়বে, তাহলে যত, তত, এই শব্দগুলো হচ্ছে এখানে আবেগসূচক শব্দ। তাহলে এখানেই আমরা পেয়ে গেছি যে পদ বিবেচনা শব্দের শ্রেণীবিভাগে যে পদ ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক আর আবেগ। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে মোটামুটি পদ বিবেচনা শব্দের শ্রেণী বিভাগ, গঠন অনুসারে গঠন বিবেচনা শব্দের শ্রেণী বিভাগ, উৎস বিবেচনা শব্দের শ্রেণী বিভাগ আমরা পেয়ে গেছি, শব্দের শ্রেণী বিভাগ। আর এখান থেকে আমরা মোটামুটি আজকের ক্লাসে পাঠটা খুব ভালোভাবে নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন আসো আমরা একটু মূল্যায়নে চলে যাই, তাহলে মূল্যায়ন থেকে আমরা দেখতে পাবো আমরা কতটুকু শিখতে পেরেছি। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল্যায়ন নিয়ে আলোচনা করব। আসো তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারি কিনা দেখি। আমাদের মূল্যায়নের প্রথম প্রশ্ন, উৎস বিবেচনায় শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? উৎস অনুসারে বলো, তাহলে কয় ভাগে ভাগ করা যায়? উৎস বিবেচনায় শব্দকে 4 ভাগে ভাগ করা যায়, তাই না? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ আর বিদেশি শব্দ। এরপরের প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী কি জাত শব্দ? তাহলে গণপ্রজাতন্ত্রী এই শব্দটা কোথা থেকে এসেছে? এটা তৎসম শব্দ এবং এটা পারিভাষিক অর্থে তৎসম শব্দ, তাই না? নামাজ শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ? নামাজ। তাহলে বলো কোন ভাষা থেকে আসছে এটা? এটা ফার্সি ভাষা থেকে আগত শব্দ। পরিচালক কি যোগে গঠিত শব্দ? পরিচালক শব্দটা কিভাবে গঠিত হয়? এটা কি উপসর্গ যোগে, নাকি প্রত্যয় যোগে, নাকি সমাস যোগে, নাকি দ্বিতীয় শব্দ যোগে? তাহলে আমরা কি বলবো এখানে পরিচালক শব্দটা? এটা হচ্ছে উপসর্গ যোগে, কারণ এটাকে ভাঙালে কি পাবো? পরি যোগ চালক, পরি উপসর্গ যোগে এটা এই শব্দটা গঠিত হয়েছে। তারপরে প্রশ্ন আসছে, পর্যন্ত শব্দটি কোন পদে ব্যবহৃত হয়? তাহলে কোন পদ কয় প্রকার? আমরা তো পেয়েছি পদ 8 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আরেকটা হচ্ছে আবেগ। তাহলে পর্যন্ত শব্দটি কোন পদে ব্যবহৃত হয়? তাহলে পর্যন্ত শব্দটা কোথায়? অনুসর্গ পদে ব্যবহৃত হয়। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে মূল্যায়ন শেষ করেছি। এখন আমরা বাড়ির কাজে চলে যাব। বাড়ির কাজে আমরা কি করব? এই শব্দের শ্রেণীবিভাগ এই চ্যাপ্টারটা থেকে আমরা 25টি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তৈরি করব, এবং এগুলো খাতায় আমরা কি করব? নোট করে রাখবো। যখন আমাদের ক্লাস হবে তখন আমরা এই বাড়ির কাজগুলো তোমাদের কাছ থেকে দেখে নেব। আর আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, আর সামনের ক্লাস দেখার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।